আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মাস্টারমশাই বা শ্রীম কেন কথামৃত রচনা করেছিলেন তাই নিয়ে, কিন্তু ভিডিওটা হঠাৎ করেই শেষ করতে হয়। আজকে আমরা আবার শ্রীমর জীবনের কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি তিনি ছেলেবেলা থেকেই ডায়েরি লিখতেন, যখন যা ভালো লাগতো লিখে ফেলতেন। সেই অভ্যাসের ফলে ঠাকুরের সাথে যেদিন যেমন কথাবার্তা হতো বা তিথি নক্ষত্র তারিখ দিয়ে তিনি সেসব লিখে রাখতেন। সংসারের কাজে ব্যস্ত থাকার জন্য রোজ ঠাকুরের কাছে তিনি যেতে পারতেন না। তাই তিনি বলেছিলেন যে তাই দক্ষিণেশ্বরে যা পেয়েছি তার উপর সংসারের চাপ পড়ে পাছে সব গুলিয়ে যায়, এই ভয় আমি তার কথা ও ভাবরাশি লিখে রেখে পুনর্বার যাবার আগে পর্যন্ত ওই সব পড়তুম ও মনে মনে আলোচনা করতুম। এইভাবে নিজের মঙ্গলের জন্যই প্রথম লিখতে আরম্ভ করি, যাতে তার উপদেশ আরও ভালো করে জীবনে পরিণত করতে পারি। তার গোস্পেল অফ শ্রীরামকৃষ্ণ 1907 সালে বড় আকারে প্রকাশিত হয়। এদিকে রামদত্ত মহাশয়ের অনুরোধে বাংলায় আবার কথামৃত রচনা করেন। তার দেহত্যাগের কয়েক মাস পরে পঞ্চম ভাগ প্রকাশিত হয় এবং পঞ্চম ভাগের কিছু অংশ লিখেছিলেন রাখাল মহারাজ। তো তার যে সম্পূর্ণ ডায়েরি এখনও আমাদের কাছে প্রকাশিত হয়নি, এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে। ঠাকুরের ইচ্ছা হলে কোনো দিন হয়তো আমাদের সামনে সেসব আসবে, অজানা কাহিনীগুলো তখন আমরা জানতে পারব। মাস্টার মশাই সংসারী হলেও তিনি সন্ন্যাসীর মতোই জীবন যাপন করতেন। ঠাকুরের সাথে যখন তার প্রথম দেখা হয় তখন তিনি 27 বছরের যুবক ছিলেন এবং অল্প বয়সেই বিভিন্ন স্কুলের হেডমাস্টারের পদে ছিলেন। সময় বাঁচানোর জন্য তিনি পালকিতে করে এক স্কুল থেকে আর এক স্কুলে যেতেন। ঠাকুরের ভক্তদের মধ্যে অনেকেই তার ছাত্র ছিলেন। প্রথম জীবনে তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, তাই মূর্তি পুজোয় তিনি বিশ্বাসী ছিলেন না। মাত্র 4 বছর বয়সে তিনি মায়ের সাথে দক্ষিণেশ্বরে এসেছিলেন নৌকা করে। মায়ের হাত ছেড়ে আলাদা হয়ে যান। সেই সময় তিনি খুব কাঁদছেন। তখন একজন সৌম্য দর্শন ব্রাহ্মণ তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করেন এবং দেখতে থাকেন স্নেহ ভরে। শ্রীম মনে করতেন যে সেই ব্রাহ্মণ ঠাকুর ছাড়া আর কেউ নন। তিনি মাত্র 4 বছর বয়সেই ঠাকুরের দর্শন লাভ করেছিলেন। শ্রীম, যার আসল নাম মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি ছিলেন অন্য রকম। ছোটবেলা থেকেই তিনি আকাশ দেখতে খুব ভালোবাসতেন। দেখতে দেখতে নিজেকে কেমন হারিয়ে ফেলতেন। বৃষ্টির শব্দ শুনতে ভালোবাসতেন। ছাত্ররাও তার স্বভাবের জন্য তাকে বেশ শ্রদ্ধা ভক্তি করত এবং কখনো তিনি কাউকে বকেননি। তাকে কোনো ছাত্রকে কখনো বকতেই হতো না, এমনিই ছাত্ররা তার কথা শুনে চলত। অনেক ত্যাগী সন্তানকে শ্রীমই প্রথম ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন। সাধারণ লোকেরা তাকে ছেলে ধরা মাস্টার বলতো, কারণ ছেলেদের নিয়ে তিনি পরমহংসদেবকে দর্শন করতে আসতেন। পাছে ছেলেরা সন্ন্যাসী হয়ে যায়, এই ভয়ে অনেক অভিভাবকরা মাস্টার মহাশয়কে নানান কথা শোনাতো। তারাই তাকে ছেলে ধরা মাস্টার এই নামে এইভাবে অপমান করতো এই বলে, কিন্তু তিনি সেসব কথা গায়ে মাখতেন না। তিনি কারোর কোনো কথায় তিনি শুনতেন না, যেটা অপ্রয়োজনীয় কথা তিনি শুনতেন না, এর কোনো জবাবও দিতেন না। তার যেটা মনে হতো ছেলেদের পক্ষে যা করা উচিত তিনি তাই করতেন। খুব ছোট বয়স থেকে যদি ঠাকুরের কথা তারা শুনে চলে, তাহলে তাদের জীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারবে, একটা ভালো জীবন, এক সৎভাবে তারা জীবন যাপন করতে পারবে। সেই উদ্দেশ্যেই তিনি ঠাকুরের কাছে ছেলেদের নিয়ে যেতেন, ছাত্রদের নিয়ে যেতেন। শ্রীম খুব ছোট বয়সেই নিজের মাকে হারান। সেই সময় তিনি ঘুমোতে পারতেন না রাতে। তো এক রাতে স্বপ্ন দেখেন যে তার মা যেন তাকে এসে বলছেন, আমি
আমি এতদিন তোমার দেখাশোনা করেছি, এরপর থেকেও তোমার দেখাশোনা করব, কিন্তু এখন থেকে তুমি আর আমাকে দেখতে পাবে না। তো শ্রীমর মায়ের ছদ্মবেশে যেন মা ভবতারিণী এসে শ্রীমকে জানিয়ে যান যে আসলে তিনি তারই সন্তান, তিনি তাকে এতদিন দেখাশোনা করেছেন এবং ভবিষ্যতেও তিনি তাকে দেখবেন। শ্রীম 1854 14ই জুলাই নাগপঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন কলকাতার শিমুলিয়ার শিবনারায়ণ দাস লেনের বাড়িতে। পিতা মধুসূদন গুপ্ত এবং মাতা স্বর্ণময়ী দেবী। তিনি লেখাপড়ায় খুব ভালো ছিলেন। দর্শন, ইংরাজি, বিজ্ঞান, ইতিহাসে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি কিছুদিন আইনও পড়েছিলেন। 1874-এ তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন এবং তৃতীয় স্থান অধিকার করেন। কলেজের পড়া শেষ হবার আগেই তার কেশব সেনের দুঃসম্পর্কের বোন এবং শ্রী ঠাকুরচরণ সেনের কন্যা নিকুঞ্জ দেবীর সাথে বিবাহ হয়। নিকুঞ্জ দেবীও খুব ভক্তিমতী ছিলেন এবং ঠাকুরও নিকুঞ্জ দেবীকে পছন্দ করতেন। শ্রীম প্রথম যখন ঠাকুরের কাছে যান তখন তিনি নানান সমস্যায় দিন কাটাচ্ছিলেন। প্রায় দিনই সংসারে নানান ঝামেলা হতো। নিজের বাড়িতে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। আসলে এক সংসারে থাকতেন। তখনকার দিনে তো বেশিরভাগই প্রত্যেকেই একান্নবর্তী পরিবারে থাকতো এবং একান্নবর্তী পরিবারে নানান ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকতেন। পরে যদিও তিনি আলাদা হয়েছিলেন, কিন্তু ওই সময় তিনি একই বাড়িতে ভাইদের সাথে থাকতেন। তো একবার তিনি ভেবেছিলেন যে আত্মহত্যা করলেই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং তিনি ভেবেছিলেন যে গঙ্গায় প্রাণ বিসর্জন দেবেন, কিন্তু তা করতে পারেননি। তো এই রকম যখন মনের অবস্থা, তখন একদিন তিনি বরানগরে নিজের ভগ্নিপতির বাড়ি ঈশান কবিরাজের বাড়িতে আসেন। তো সেই বাড়ি থেকে তিনি সিদ্ধেশ্বর মজুমদারের সাথে দক্ষিণেশ্বরে প্রথম আসেন। সিদ্ধেশ্বরবাবু সম্ভবত তার ভগ্নিপতি ছিলেন। তো সিদ্ধেশ্বর মজুমদারই প্রস্তাব দিলেন, যে একদিন বললেন, চলো তোমাকে আজ রানীমার মন্দির দেখাতে নিয়ে যাই। মাস্টারমশাই মন্দিরে এসে মনে সেই হারানো শান্তি ফিরে পেলেন এবং মন্দিরের পরিবেশ দেখে তার খুব ভালো লাগলো। এখন তো যেরকম ভিড় হয়, সবসময় লোক যাচ্ছে, সেই সময় তো তা ছিল না। তখন ছিল গাছপালা ছিল, মাধবীলতার বন ছিল, অনেক ঝাউ গাছ ছিল, এক কথায় বলতে গেলে মনোরম পরিবেশ। ভিড়ও বেশি হতো না, তখন ওই অল্প কয়েকজন লোক যেত। তো শ্রীরামকৃষ্ণের কথা কিন্তু মাস্টারমশাই আগেই শুনেছিলেন। তিনি কেশব সেনের লেখায় পড়েছেন। কেশব সেন, ব্রাহ্মণ নেতা কেশব সেন লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ফুলদানিতে সাজিয়ে রাখার মতো একজন মানুষ, এরকমই কিছু তিনি লিখেছিলেন এবং শ্রীম সেই প্রবন্ধ, সেই লেখা পড়েছিলেন। তখন থেকে ঠাকুরের প্রতি ঠাকুরকে দেখার একটা আগ্রহ তার ছিল, কারণ তিনি সাধুসঙ্গ করতে ভালোবাসতেন। কিন্তু এইবার সুযোগ হলো। তো দক্ষিণেশ্বরে এসে তিনি ঠাকুর কোথায় থাকেন সেই জায়গাটা তিনি অনুসন্ধান করলেন। সিদ্ধেশ্বর মজুমদার তো এদিকে মন্দির দেখতে চলে গেছেন, ঘুরে ঘুরে দেখছেন, কিন্তু মাস্টারমশাই মূর্তি পুজো অত মানতেন না, অত বিশ্বাসী ছিলেন না প্রথম দিকে। তিনি কিন্তু ঠাকুরের খোঁজ করতে লাগলেন। তিনি তখন বিন্দেজির সঙ্গে, ঠিক ঠাকুরের ঘরের সামনে বিন্দেজির সাথে দেখা করলেন। তখন সেখানে বিন্দেজি উপস্থিত ছিল এবং তার সাথে কিছু কথা বলে মাস্টারমশাই ঠাকুরের সম্পর্কে কিছু ইনফরমেশন পেলেন। এবং বিন্দেজির থেকে জানতে পারলেন যে এই মানুষটি কোনোদিন কোনো শাস্ত্র পড়েননি, এমনকি নিজের নামও ভালো করে সই করতে জানেন না, কিন্তু তিনি এক আশ্চর্য মানুষ। এমন মানুষ আগে কখনো আসেনি। বিন্দেজিকে মাস্টারমশাই অমর করে দিয়ে গেছেন। তার সাথে যা সংলাপ, যা কথাবার্তা হয়েছিল, মাস্টারমশাই সেগুলো লিখে রেখেছিলেন। এবং আমরা যারা কথামৃত পড়েছি তারা প্রথমে দেখেছি যে বিন্দেজির সাথে মাস্টারমশাইয়ের যে কথাবার্তা হচ্ছে,
আলাপচারিতা হচ্ছে, এগুলো আমরা দেখতে পাই। তো মাস্টারমশাই যখন ঠাকুরের ঘরে আসেন বা ওইখানে যখন দাঁড়িয়েছিলেন, তখন তিনি শুনতে পান যে ঠাকুর বলছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, এরকম কিছু একটা বলছেন, কোনো একটা উপদেশ দিচ্ছেন। তো বাইরে থেকে তিনি শুনছেন, ভেতরে ঢুকবেন কিনা একটু ইতস্তত করছেন। তো প্রথম দিন তার সাথে বেশি কথা হয়নি, মাস্টারমশাইয়ের সাথে ঠাকুরের বেশি কথা হলো না। দ্বিতীয় দিন দ্বিতীয় দর্শন হলো একদিন সকাল 8টার সময়, সম্ভবত পরের দিনই বা কিছুদিন পর সকাল 8টার সময় ঠাকুরের কাছে গেলেন, মাস্টারমশাই গেলেন। এবং এই দিন ঠাকুর আলাপ পরিচয় আর একটু ভালো হলো। তো মাস্টারমশাই একটু বকাই খান ঠাকুরের কাছে। ঠাকুর জানতে চান তার বিয়ে হয়েছে কিনা, ছেলে আছে কিনা। তো সব শুনে যখন শুনলেন যে মাস্টারমশাই বিয়েও হয়ে গেছে এবং ছেলেও আছে একটা, তাই শুনে ঠাকুর আক্ষেপ করলেন, বললেন ও রামলেলো, যা ছেলেও হয়ে গেছে এইসব। মাস্টারমশাই তখন শুনে ভাবছেন যে তিনি না জানি কী অপরাধ করে ফেলেছেন, কিন্তু ঠাকুর বললেন যে তোমার লক্ষণ ভালো ছিল। এরপর মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞাসা করেন তার স্ত্রী সম্পর্কে, যে স্ত্রী কেমন। তখন মাস্টারমশাই বলেন যে তিনি ভালো কিন্তু অজ্ঞান। এই প্রথম আমরা জানতে পারলাম ঠাকুরের মুখ থেকে যে ঈশ্বরকে জানাই জ্ঞান, বাকি সব অজ্ঞান। ঠাকুর যখন শুনলেন যে মাস্টারমশাই বলছেন তার স্ত্রী অজ্ঞান, তখন তিনি খুব রেগে গিয়ে বলছেন, ও আর তুমি তো খুব জ্ঞানী, তাই না? তখন ঠাকুর বলছেন যে একমাত্র যে ঈশ্বরকে জানাই জ্ঞান, বাকি সবই অজ্ঞান। মাস্টারমশাই এটা নতুন কথা শুনলেন। তো আমরা কথামৃত যারা পড়েছি তারা এরকম অনেক নতুন কিছু জানতে পারছি, অনেক কিছু যেগুলো আমাদের বড়রা যা শেখায়, মানে আমরা ছোট থেকে যখন বড় হই তখন আমাদের বড়রা যা শেখায় তার সাথে দেখি ঠাকুরের শিক্ষা একদমই মেলে না। ঠাকুর সম্পূর্ণ অন্য কথা বলছেন, আর আমাদের বড়রা আমাদের বলতেন যে চাকরি করো, অর্থ উপার্জন করো, ভালোভাবে জীবন কাটাও, যা খুশি তাই করো, মানে এটাই জীবন। কিন্তু আমিও কথামৃত যখন পড়তে শুরু করি তখন বুঝতে পারি যে আমি মানে শুরু থেকে আমি যা পর্যন্ত শিখেছি সবটাই আমার ভুল ছিল। আমি যদি আরও আগে কথামৃত পড়তাম, একটু ভালো করে মন দিয়ে পড়তাম, তাহলে হয়তো আজকে আমার জীবনটা অন্য খাতে বলতো। যাই হোক, সবই তো ঠাকুরের ইচ্ছা ছাড়া হয় না। আমরা বলি তিনি যখন যাকে ডাকবেন তখন সে আসবে, সময় না হলে কিছু হওয়ার নয়। তো শ্রীম ভক্তিশাস্ত্র পড়তে খুব ভালোবাসতেন, মাস্টারমশাই খুব ভালোবাসতেন ভক্তিশাস্ত্র পড়তে, যদিও তার অত ঈশ্বরে বিশ্বাস ছিল না, মানে বিশ্বাস করতেন কিন্তু নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতেন। তো ঠাকুর সেটাও তার ঠিক করে দিলেন যে ঈশ্বর সাকারও হতে পারে, নিরাকারও হতে পারে। মাস্টারমশাই বললেন যে সেটা কিভাবে। তখন ঠাকুর সেই বিখ্যাতই গল্পটা বলেন যে জলের কোনো আকার নেই, কিন্তু জল যখন যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে, জল জমালে বরফ হয়ে যায়, তখন বরফের তো একটা আকার হয়ে যায়, তেমনি ঈশ্বরের কোনো আকার নেই, কিন্তু ভক্তি হিম লাগলে সেই ঈশ্বরও তখন সাকার রূপ ধারণ করতে পারেন এবং ভক্তকে দেখা দিতে পারেন, এরকম কিছু বলেছিলেন। তো শ্রীম ভক্তিশাস্ত্র পড়তে খুব ভালোবাসতেন, কিন্তু প্রথম থেকেই শ্রীম ভক্তিশাস্ত্র পড়ে আসতেন। তার সবথেকে প্রিয় গ্রন্থ ছিল শ্রী চৈতন্য চরিতামৃত। তো ঠাকুর একবার বলেছিলেন যে পূর্বজন্মে শ্রীম ছিলেন শ্রী চৈতন্যেরই একজন পার্ষদ। আর ঠাকুরকে তিনি বলেছিলেন, আমার মনে হয় যীশুখ্রিস্ট ও চৈতন্য ও আপনি এক। ঠাকুরকে তিনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট ও চৈতন্য ও আপনি এক। তো তিনি সবসময় ত্যাগের কথা মুক্ত কণ্ঠে প্রচার করতেন। একজন ভক্তকে তিনি একবার বলেছিলেন, হয় সাধুসঙ্গ নয় নিঃসঙ্গ। ঠাকুরের শরীর যাওয়ার পর তিনি তীর্থ ভ্রমণে যান। বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউটে তিনি পড়াতেন আমরা জানি, এবং স্বামীজির যখন খুব স্বামীজিকেও তিনি সেই স্কুলে কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন, বা
এই স্কুলেরই অন্য শাখায় স্বামীজি পড়াতেন। কারণ স্বামীজির এই সময়টা পিতৃবিয়োগ হয়েছে এবং তিনি কাজের সন্ধানে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তখন ঠাকুর কয়েকজনকে বলেছিলেন, তার মধ্যে শ্রীমও একজন। শ্রীম বিদ্যাসাগর মশাইকে বলে স্বামীজির জন্য একটা কাজের ব্যবস্থা করেন, কিন্তু বেশি দিন স্বামীজি এই স্কুলে পড়াননি। শ্রীমকেও বারবার কর্ম পরিবর্তন করতে হয়। 1905 নর্টন ইনস্টিটিউট ক্রয় করেন। বিদ্যালয় পরে 50 নং আমহা স্ট্রিটে চলে আসে। এই বাড়ির 4 তলার ঘরে তিনি থাকতেন এবং ছাদে তুলসী ও নানা রকম ফুলের গাছ লাগিয়ে তপবনের মতো করে তুলেছিলেন। সকাল সন্ধ্যে সেই ছাদ বাগানে বসে তিনি ধর্মালোচনা করতেন, ধ্যান জপ করতেন, নানান সৎপ্রসঙ্গ করতেন। আর তার বাড়ি ছিল গুরুপ্রসাদ চৌধুরী লেনে। সেখানে নিজের বাড়িতে যেতেন মাঝে মাঝে, দিনে একবার করে, এবং সেখানে সাংসারিক সমস্ত কর্তব্য সম্পাদন করতেন। কথামৃত প্রকাশের পর অনেকেই তার সাথে দেখা করতে আসত। শ্রীমর সঙ্গে যেমন দেখা করতে এসেছিলেন বিখ্যাত সাধক পরমহংস যোগানন্দ, এবং তিনি তার কথা যে শ্রীমর সঙ্গে তার দেখা হওয়ার পর কী কী ঘটনা ঘটেছিল বা তার সমস্ত অভিজ্ঞতা, শ্রীমর সম্পর্কে তার নিজস্ব বক্তব্য তিনি লিখে রেখে গেছেন তার সেই বিখ্যাত গ্রন্থ যোগী কথামৃত। এই জায়গায় শ্রীমর পরিচয়টা যখন আমরা পড়ি তখন বুঝতে পারি যে শ্রীম কী জিনিস ছিলেন, কতটা শক্তিশালী সাধক ছিলেন তিনি। 1932 4ঠা জুন ফলহারিণী কালিকা পুজোর পরের দিন সকাল 6:30টায় শ্রীম শরীর ত্যাগ করে চিরদিনের জন্য শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণ লোকে চলে যান। তা আমরা মাস্টারমশাইয়ের সম্পর্কে হয়তো পুরো সব তথ্য আলোচনা করতে পারলাম না। একটা ভিডিওতে তো একটা মানুষ সম্পর্কে বা মানে একজন সাধক সম্পর্কে তো এইভাবে পুরোটা বলা যায় না। তো শুধু আমরা চেষ্টা করলাম যে শ্রীম সম্পর্কে একটু আইডিয়া দিতে বা সামান্য একটু আলোচনা করার আমরা চেষ্টা করলাম। যদি আবার ইচ্ছা তো আছে যে আবার শ্রীমকে নিয়ে আবার তার কিছু দিক নিয়ে আবার একটা ভিডিও বানাবো। তো আপনারা সবাই শুনতে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।